এক্স শিবিরও আমাদের সম্পদ। আমরা কোনো শিবিরকে এক্স বলে তাকে আমরা অন্যের গড়ে আমরা ফেলে দিতে চাই না। যারা একসময় শহীদি কাফেলা করে গিয়েছেন, আমরা মনে করি তারা যেখানে থাকুন না কেন এই কাফেলার অবদান কেউ কখনো অস্বীকার করতে পারেন না। আপনারা বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাদের প্যানেলে যেভাবে ইনক্লুসিভ একটা প্যানেল দিয়েছেন, আপনি বলছিলেন যে নারীরা ছিলেন, হিজাবি নন হিজাবি তারাও ছিলেন, কেন্দ্রীয় নির্বাচনে জাতীয় নির্বাচনে সেটার রিফ্লেকশন কিন্তু খুব একটা দেখি নাই। এটার পেছনে কি নারী নেতৃত্ব তৈরি হয় নাই, নাকি আসলে কি লিমিটেশন ছিল? চুরি করলো, রাষ্ট্রে কোনো দায় থাকবে না, সেই চুরিটা কেন করলো, সেখানে রাষ্ট্রের কোনো ঘাটতি আছে কিনা, অথবা তার অধিকারের ক্ষেত্রে রাষ্ট্র সেখানে সঠিক ভূমিকা পালন করতে পেরেছেন কিনা, সেই জায়গায় বিচার বিশ্লেষণ না করে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এই ধরনের বিষয় ইসলাম আসলে সমর্থন করে না। যে ছোটবেলায় আমরা জামাত শিবির হিসেবে যেই মানুষজনকে চিনতাম, এখন এসে দেখছি ওনাদের অনেকের মধ্যে ওনারা বদলে গেছে। সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন, এবং এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমি নিজের কথা বলতে পারি, আমি গত দুটো নির্বাচনে ভোট দিতে পারিনি বা দেইনি, এবং এই বিষয়টা আমার জন্য যেমন সত্য, আপনার জন্য তেমনি সত্য। বাংলাদেশের সামনে যে নির্বাচনটা হচ্ছে, এটা ধানের শীষ এবং দাড়িপাল্লা একটা মুখোমুখি অবস্থানে আছে। যারা এই দেশের নেতৃত্ব দেবে তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশার পারদ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সিদ্ধান্ত আপনার হাতে, আমার হাতে, যে আমরা কাদেরকে এই নির্বাচনে জয়ী হিসেবে দেখতে চাই। নির্বাচন যারা করছেন এবং এতদিন ধরে যারা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার একটা ব্যস্ত সময় পার করেছেন, এরকম অনেক এর মধ্যে আমার মনে হয় আলাদা করে জায়গা করে নিয়েছেন যে মানুষটা, তিনি আজকে আমাদের সাথে রয়েছেন। বিশাল পরিচয়, আতিকুর রহমান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, বাংলাদেশের একটা স্বনামধন্য ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। বর্তমানে তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। আতিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আতিক ভাই, ধন্যবাদ। আপনি গত 10 মাসেরও বেশি সময় ধরে আপনার যে নির্বাচনী এলাকা, আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি তাহলে আফতাবনগর, বনশ্রী, হাতির ঝিল, বাড্ডার একাংশ, এই জায়গায় আপনি চষে বেরিয়েছেন। আমরা মিডিয়ায় দেখেছি, আমরা আপনার ফেসবুকের মাধ্যমে দেখেছি যে দিন নাই রাত নাই আপনি প্রচারণা করেছেন, এবং নির্বাচনের এরকম একটা সময় এসে আপনি সেখান থেকে নিজেকে উইথড্র করে নিয়েছেন, কারণ বাংলাদেশ জামাত ইসলামী এনসিপির সাথে পার্টনারশিপ করছে নির্বাচনে। ব্যক্তিগতভাবে একটু জানতে চাই আপনার অনুভূতি। জি, ধন্যবাদ। দেখুন, আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি, জামাত ইসলামের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা মাঠে নেমেছি। আমাদের দায়িত্ব ছিল আমাদের এলাকাটাকে তৈরি করা এবং জনমত, আমাদের সংগঠন এবং দাঁড়িপাল্লার পক্ষে মানুষকে নিয়ে আসা। তো সেই কাজটা আমরা করার চেষ্টা করেছি। আমরা যারা ইসলামী সংগঠন করি, আমাদের যখন যে দায়িত্বটা আসে, এটাকে আমাদের জবাবদিহিতা নিয়ে দায়িত্বটি আমাদের পালন করতে হয়। অন্য আন্দোলনে ভিন্ন জিনিস থাকতে পারে, ব্যক্তির ইচ্ছা আকাঙ্ক্ষা সেখানে প্রাধান্য পায়। আমাদের ক্ষেত্রে হচ্ছে সংগঠনটাই আমাদের প্রাধান্য। আমি 2025 সালে 6 ফেব্রুয়ারি আমাদের যখন সিদ্ধান্ত হয়েছিল ঢাকা 11 সংসদীয় আসনে সেখানে কাজ করার জন্য, এবং পরের দিন সকাল 7টা থেকে আমার যাত্রা শুরু হয়েছে। এবং আমি যেটি বলি, ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত বিরতিহীনভাবে ময়দানে আমি থেকেছি। বিশেষ করে যে লক্ষ্যটা আমাদের ছিল, যে আমাদের দীর্ঘ সময় আমরা মজলুম ছিলাম, আমরা কথা বলার সুযোগ পাইনি, এবং জামাত ইসলামী একদম ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল। অনেক মানুষ জামাত ইসলামীকে কাছ থেকে দেখার সুযোগ পায়নি। বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা, তারা দীর্ঘ 15-16 বছর একটা নেতিবাচক তারা প্রচার অভ্যস্ত ছিল। সেই জায়গাতে কি করে জামাত ইসলামীকে জনবান্ধব করা যায়,
মানুষের মনের ভিতরে আস্থা জায়গা তৈরি করা যায়, তার জন্য বলা যায় আমি আমার জায়গা থেকে কখনো 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত ফিল্ডে ছিলাম এবং আলহামদুলিল্লাহ মানুষ আমাদের কান্দের গ্রহণ করে নিয়েছেন। এবং আমি যদি বলি যে আমাদের এই সংসদীয় এলাকার এমন কোনো পাড়া মহল্লা নেই যেই জায়গায় একাধিকবার আমার পদচারণা হয়নি। কখনো শুরু হয়েছে ফজরের পর থেকে রাত 11টা অবধি আমরা মাঠে ছিলাম। মানুষ আমাদেরকে ভালোবেসেছেন, গ্রহণ করে নিয়েছেন। এবং আমি যদি বলি যে একজন যতটুকু আন্তরিকতা দেখানোর কথা, মাত্র 10 মাসে আমার প্রত্যাশাতে বেশি পরিমাণ মানুষের ভালোবাসা আন্তরিকতা পেয়েছি। এবং শেষ মুহূর্ত পর্যন্ত যতগুলো সার্ভে হয়েছিল সেখানেও আমরা আশাব্যঞ্জক রিপোর্ট আমরা পেয়েছিলাম। দাঁড়িপাল্লার পক্ষে অধিকাংশ নারী, পুরুষ, ছাত্র ছাত্রী, যারা শ্রমিক আছেন, বিভিন্ন পেশাজীবী আছেন, তাদের জনমতটা আমাদের পক্ষে ছিল এবং সেই লক্ষ্যে আমরা বাকি সময়গুলো আরও মানুষের কাছাকাছি গিয়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আমাদের দাঁড়িপাল্লার পক্ষে এবং পরিবর্তনের পক্ষে রায়টা দেয়। তার জন্য আরও বহুবিধ আমরা পরিকল্পনা করেছিলাম। শেষ দিকে এসে আবার নতুন করে জামাত ইসলামীর সাথে এনসিপির জোট হলো এবং সেই জোটের ভিত্তিতেই আমরা যেটা মনে করি, যারা এনসিপি সংগঠনটি করেছেন জাতীয় নাগরিক পার্টি, তাদের নেতৃত্বে বাংলাদেশে আমরা 24-এর 5ই আগস্ট স্বৈরাচারকে আমরা পতন ঘটাতে পেরেছি। তা আমরা মনে করি তাদের এই শক্তি বাংলাদেশের আগামী নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং জামাত ইসলামী সেই জায়গা থেকেই আমাদের 24শে জুলাই আন্দোলনের যে চেতনা সেটাকে আমরা ধারণ করি এবং সর্বশেষ আমাদের শহীদ শরীফ ওসমান হাদির যেই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এটাও আমাদের সবাইকে নাড়া দিয়েছে। তো আমরা মনে করি আমাদের জুলাই যোদ্ধারা, তারা আমাদের দেশের সম্পদ এবং তারা যেভাবে ভূমিকা রেখেছেন এবং তারা যেভাবে দেশকে ঐক্যবদ্ধ করেছেন এবং তাদের নেতৃত্বে কিন্তু বলা যায় বাংলাদেশের মানুষ মাঠে নেমে এসেছিল এবং ছাত্ররা সেখানে জীবন দিয়েছে, সাধারণ মানুষ সেখানে জীবন দিয়েছিল এবং পরিবর্তন আমরা পেয়েছি। তো সেই জায়গা থেকে যেহেতু তারা একটা জুলাই আন্দোলন যারা সফল করেছে, তারা আমাদের সংগঠনে এসেছেন, তাদের জায়গা থেকে সংগঠনের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে যিনি আমার আসনে ছিলেন নাহিদ ইসলাম জনাব, তিনি মূলত সে আন্দোলনের প্রধান ছিলেন এবং তিনি নিজেও মজলুম মানুষ। দীর্ঘ সময় তিনি রিমান্ড ফেস করেছেন, গুম অবস্থায় ছিলেন এবং তিনি আবার নতুন পার্টির তিনি আবার আহ্বায়ক হয়েছেন। তো যার জন্য সংগঠনের সিদ্ধান্ত ছিল এবং আমি সেই সিদ্ধান্তকে মানতে আমার খুব সময় লাগেনি। আমি তখনই বলেছি যেহেতু সংগঠনের সিদ্ধান্ত, আমরা যারা সংগঠনের ভূমিকা রাখি, আমরা মনে করি আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া, আমাদের কারো পার্লামেন্টের মেম্বার হওয়া চেয়ে আমার আন্দোলন যেটাকে অগ্রাধিকার দেয় এবং আমরা এতটুকু আস্থা বিশ্বাস আমাদের আছে যে যারা আমাদের সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন তারা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। তা আমার ক্ষেত্রে মনে হয়েছে বর্তমান বাস্তবতায় যেহেতু আমার সংগঠন যৌক্তিক মনে করেছে এখানে আমার জায়গায় জনাব নাহিদ ইসলামকে এখানে মনোনয়ন দেওয়াটা, এটাকে আমি সাদরে গ্রহণ করেছি এবং সাদরে গ্রহণ করেই তাকে আমি শুভকামনা জানিয়েছি এবং তার হয়ে যাতে করে আমাদের এই জোট আগামী নির্বাচনে ভালো করে সরকার গঠন করতে পারে তার জন্য আন্তরিকভাবে যা করা দরকার সেটা করার পরিস্থিতি ব্যক্ত করেছি। এতে আসলে আমাদের ভালো লাগা না লাগা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে একটা আমানতের দায়িত্ব আমার উপরে ছিল এবং আমার চেষ্টা ছিল যে জনমতটাকে তৈরি করা। জানি না কতটুকু আমি চেষ্টা করেছি যে যাতে করে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দাঁড়িপাল্লার পক্ষেই তাদের মতামতটা দেন। হয়তো সেই জায়গায় কিছুটা ভূমিকা রাখার সুযোগ আমি পেয়েছি। তবে তার থেকে বড় বিষয় হলো একটা কঠিন মুহূর্তে সংগঠনের সিদ্ধান্তকে আন্তরিকভাবে গ্রহণ করতে আমার কোনো অসুবিধা হয় নাই এবং আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি অসুবিধা হয় নাই। এটাকে আমরা আন্দোলনের শিক্ষা মনে করি এবং জাতীয় জীবনে যদি এভাবে মেনে নেওয়ার সুযোগ থাকে
এটি মনে করি আর সুন্দর রাজনৈতিক আমাদের সেতু বন্ধন সেখানে সুন্দর তৈরি হয়। হ্যাঁ, মানে রিসেন্টলি আমরা এটাও দেখেছি যে আপনি দাওয়াত করে নাহিদ ইসলামকে আপনার হ্যাঁ। বাসায় খাইয়েছেন এবং সেই ভিডিওটাও দেখছিলাম, ভাইরাল হচ্ছিল। খুবই আশাব্যঞ্জক এই ব্যাপারটা। আতিক ভাই, কঠিন সময় আপনি এর আগেও পার করেছেন। আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এমন সময় কেন্দ্রীয় সভাপতি ছিলেন যে সময় আসলে শিবির করি এই কথাটা বলা যেত না। সেই সময়কার কথাটা একটু জানতে চাই যে আপনি ওই সময়কার কি একটু স্মৃতিচারণ করবেন কিনা আমাদের সাথে? দেখুন, আমার ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছে 1995 সালে এবং তখন থেকে 2016 সালের ডিসেম্বরের 30 তারিখ দীর্ঘ সময় প্রায় 21 বছর বলতে হবে আমি ছাত্র সংগঠনে ছিলাম, কর্মী থেকে কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত। এর মধ্যে আমরা বিভিন্ন সময় পার করেছি। 96 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগকে আমরা পেয়েছি এবং সেই সময় ঢাকার রাজপথে আমরা মিছিল করেছিলাম। আমার এখনও খুব ভালোভাবে মনে পড়ে, আমি তখন তামিল মিলাদ মাদ্রাসার ছাত্র টঙ্গীর। হরতালের ঘোষণা আসতো, আমরা ভোর 4টায় বাসে উঠতাম টঙ্গী থেকে, ফজর নামাজ পড়তাম বাইতুল মোকাররম, ফজর নামাজ পড়ে সালাম ফিরিয়ে আমরা নারায়ে তাকবীর স্লোগান দিতাম এবং সেই স্লোগান শুরু হতো উত্তর গেট থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর, নটরডেম কলেজ, নয়া পল্টন বিএমপি অফিস, নাইটাঙ্গেল মোড়, বিজয়নগর হয়ে পল্টন মোড় হয়ে ক্রীড়া ভবন পার হয়ে জামাত ইসলামের সে অফিসে গিয়ে আমাদের সেই মিছিল শেষ হতো। 10টা পর্যন্ত আমরা মিছিল করতাম এবং 10টার পর থেকে পুলিশ ব্যারিকেড দিত নাইটাঙ্গেল মোড় থেকে পল্টন মোড়, তার ভিতরে আমরা মিছিল করার সুযোগ পেতাম। তো সেই সময়টা আওয়ামী লীগের শাসনামল আমরা দেখেছি, কিন্তু কিছুটা হলেও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার, হরতালে মিছিল মিটিং করার সুযোগ আমরা পেয়েছিলাম। তারপরে 2001 সাল থেকে 6 সালে জোট সরকারের সময় সেটি আমরা পার করেছি। 2009 সাল থেকে আবার আওয়ামী লীগ ক্ষমতা এবং তখন থেকে মূলত আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটিতে কাজ করে ঢাকা মহানগর উত্তরের আমি সভাপতির দায়িত্ব পালন শুরু হয়েছিল। এবং সবচেয়ে কঠিন যে সময়টি 12 এবং 13 সাল, এই 2 বছর আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক, 14-15 সালে সেক্রেটারি জেনারেল এবং 16 সালে কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করেছি। আসলে ওই সময় তো এখন হিসাব করলে অনেক ধরনের স্মৃতি আমাদের সামনে আসবে। আমি যখন গ্রেপ্তার হই 2013 সালে জানুয়ারি মাসের শেষ দিয়ে গ্রেপ্তার হয়েছিলাম ধানমন্ডি থেকে, তখন সারা বাংলাদেশেই ছাত্র নিষিদ্ধ নিয়ে একটা আওয়াজ উঠেছিল। আমার মনে আছে ইফসুর এখন সেক্রেটারি জেনারেল ডক্টর মোস্তফা ফজল ফারভেজ তখন মহানগরীতে তিনি কাজ করেন। তিনি আমাকে বলছেন, আপনি ছাত্র শিবির সরকারের অফিস সম্পাদক, এই না আমার কোনো অফিস সম্পাদক থাকবেন না। বললাম কেন? বলে শিবির নিষিদ্ধ হয়ে যাবে, আপনি তো হয়তো শেষ অফিস সম্পাদক ছাত্র শিবিরের। এবং অনেক সময় এমন হতো, আমি যখন কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরের, বিভিন্ন ব্যক্তিরা ফোন করতেন যে আপনি এখন কেন্দ্রীয় সভাপতি শিবিরের দায়িত্ব আপনার উপরে, যে এই শিবির নিয়ে আর কোনো ভবিষ্যৎ নাই, যেভাবে এটাকে আওয়ামী লীগ এই ব্যাপারে তারা ক্যাম্পেইন করেছে শিবিরের বিরুদ্ধে, আপনার সুযোগ আছে, আপনি এখন একটা সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন যে আমরা এই শিবির যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, আমরা দীর্ঘ সময় পার করেছি, এখন আর এই শিবির নিয়ে আমরা অগ্রসর হতে চাই না। আজকের থেকে আমরা শিবির বিলুপ্ত ঘোষণা করলাম। তো আমি বললাম, আপনি এই পরামর্শ আমাকে কেন দিয়েছেন? আমি কথাটা বলেছি সর্বশেষ প্রকাশ 2024 5ই আগস্টের পরে প্রথম এসে কোনো বৈঠকে বলেছিলাম যে এই ধরনের পরামর্শ কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল। বিশেষ করে আমার সময়ে ঝিনাইদহে একের পর এক ক্রসফায়ারের ঘটনা ঘটত। প্রতিটি রাতে আমরা আতঙ্কিত থাকতাম। আমি যখন কেন্দ্রীয় সভাপতি শুনতাম একজন নিখোঁজ আছেন, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন নেই নেই নেই, হঠাৎ করে তার ক্ষত বিক্ষত লাশ আমরা পেতাম। আমাদের ইবনুল ইসলাম ফারভেজ
জিনাদার অত্যন্ত প্রিয় মুখ ছিল, তিনি ছাত্র শিবির কেন্দ্রে দায়িত্ব পালন করতেন তখন। এই মানুষটিকেও কিন্তু তখন এইভাবেই তাকে অত্যন্ত ঠান্ডা মাথা হত্যা করা হয়েছিল। এমন এমন ঘটনাগুলো ঘটেছে, মাঝে মাঝে মন হতো যে আসলে আমরা কিভাবে এটাকে ওভারকাম আমরা করব। তো আলহামদুলিল্লাহ আমরা সেই সময়গুলো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সবর করার সুযোগ দিয়েছেন। অসংখ্য শাহাদাতের ঘটনা আমরা তখন পেতাম। এবং আমাদের যারা শহীদ নেতৃবৃন্দ, 2016 সালে তো আমাদের আমিরে জামাত সেখানে ওনাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছিল। তো প্রত্যেকটি দিন আসলে তখন এমন অবস্থায় আমাদের ছিল যে মনে হতো যে দিনটা যাচ্ছে না আমাদের। রাত আসলে আবার পুলিশের হয়রানির ভয় এবং নানাভাবেই বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে যাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদেরকে পার করিয়েছেন। এতটুকু বলি যে ইসলামী আন্দোলন যারা আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নানা সময়ে নানা পরিবেশ দিবেন। ওই সময়টাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে ফেস করতে হবে। এমনও হয়েছে দায়িত্ব পালন করাকালীন সময়ে আমি বগুড়ায় একটা প্রোগ্রামে গিয়েছি, আমি তখন সেক্রেটারি জানি ছাত্র শিবিরের। বলল যে ভাই আমাদের এলাকায় ঘেরাও হয়ে গেছে, করণীয় কি? স্থানীয় বেড়া বলছেন ভাই আমাদের কোনো ভালো কোনো বলতে পারবেন কি করবেন? বললাম একটা বাইক বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে পড়লাম, কোথায় যাবো তাও জানি না। দীর্ঘ সময় যাওয়ার পরে গিয়ে বললাম এবার আমার পোশাক পরিবর্তন করব। ওই জায়গা আমরা চিনতাম না। বগুড়া থেকে বের হয়ে আমরা রওনা দিলাম, আমার পোশাক পরিবর্তন করে ফেললাম, সিরাজগঞ্জে আসলাম। সেখানে আসার আগে শুনতে পেলাম যে আমাদেরকে গ্রেপ্তার করার জন্য যমুনা সেতুতে কয়েক স্তরে সেখানে চেকপোস্ট বসানো হয়েছে। আবার সিরাজগঞ্জ শহরের পরিবেশটা এরকম তখন ছিল, পুরো শহর আতঙ্কের জনপদ, কোথাও বসার কোনো জায়গা নেই। আমরা গাড়ি নিয়ে ঘুরতে থাকলাম। এক বাসাতে 10 মিনিট বসলাম, বসে ভাই উঠেন, আর বসা যাবে না সেখানে। যাব কোথায়? আমি তখন ছাত্র শিবিরের কেন্দ্রের দায়িত্বে। বললাম আজকে আর ঢাকা যাওয়া হবে না, কোথায় যাব? পর রাতে, গভীর রাতে আমরা গেলাম বেলকুচি গেলাম। অপেক্ষাকৃত এলাকাটা আসলে অনেক আমাদের জন্য বেজ এরিয়া। সেই রাতে বেলকুচি থেকে পরের দিন দুপুরবেলা আমরা ট্রলার যোগে টাঙ্গাইল আসলাম। এবং আমার গাড়ি যমুনা সেতু পার হয়ে তারা তখন টাঙ্গাইল এসে আমাকে রিসিভ করলো। এবং শুনলাম রাত 12টা পর্যন্ত সেখানে টহল ছিল যে আমরা কোথায় দিয়ে যাব, কীভাবে করা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সহায় হয়েছেন বলে আমরা খবরটা পেয়ে গেছি। সবচেয়ে মিরাকল ঘটনা ঘটছে আমার সুনামগঞ্জে। সুনামগঞ্জে ছাত্র শিবির ইফলাস সংবর্ধনা ছিল এবং বলা যায় ডিসি অফিসের পাশেই সেখানে জামাত ইসলামের অফিস, সেখানে আমরা প্রোগ্রামটা করেছিলাম। যথারীতি আমরা একটু পোশাক আশাক পরিবর্তন করে বের হলাম, বাইকে বের হয়েছি হুন্ডায়, যে আমরা উল্টো পথে যাব। সাধারণত যে রোড দিয়ে সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়া হয়, বিকল্প সড়ক দিয়ে আমরা রওনা হলাম। প্রায় 1.5 ঘন্টা বাইকে আমরা গিয়েছি। হঠাৎ ফোন আসলো, আমার যিনি বাইক চালাচ্ছেন তিনি থামলেন। সামান্য দূরেই হলো পুলিশের চেকপোস্ট ছিল, এবং তারা খবর পেয়েছেন যে এখান দিয়ে আমরা যাচ্ছি। তারা অ্যাকুরেট খবর তারা পেয়েছিলেন। বলে যে আপনি আর সামনে অগ্রসর হবেন না, ব্যাক করেন। তখন রাত বাজে 8:30। আমরা চলে আসলাম, প্রায় 1.5 ঘন্টা চললাম। বললাম ব্যাক, আর সামনে যাওয়া যাবে না। তো সেদিন আমার কাছে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলনকে আসলে নিজেই তিনি কি করেন, সাহায্য করেন। আরেকটু সামনে গেলেই কিন্তু আমরা সে সময় অ্যারেস্ট হওয়াটা কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু সংগঠনের জন্য একটা আতঙ্কের পরিবেশ সেখানে ছিল। তো আমরা সেখান থেকে আবার সেই ব্যাক করে এসে রাতে, গভীর রাতে সিলেটে আসলাম। আমি কথাগুলো এই জন্য বললাম, যারা আমরা ইসলামী আন্দোলন সম্পর্কে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের যখন আমরা দায়িত্বটা পালন করি তার পক্ষ থেকে, আল্লাহ সেখানে আমাদেরকে কি করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন। অসংখ্য শহীদের মায়েদের কান্না আমাদের এখনও কানে বাজছে।
অসংখ্য শহীদের হয়তো আমরা পারিনি, অবস্থাটা এমন ছিল যে শহীদের লাশ আমরা কাঁধে বহন করব, সে পরিবেশটা আমরা পাইনি। শহীদের মায়েদেরকে গিয়ে সান্ত্বনা দেব, সেই পরিবেশটা কিন্তু আমাদের ছিল না। আমাদের কাছে মনে হতো যে অন্ধকার এত গভীর, আদৌ সেখান থেকে আলো ফুটবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ সেখান থেকে আমাদেরকে একটা নতুন আলো উন্মোচন করেছেন। আমরা মনে করি এখন আমাদের মনে নাই, যখন ভালো সময় আসে তখন মানুষের সেই কঠিন সময়গুলো আর আসলে মনে থাকে না। তো আমরা যেটা মনে করি, ইসলামী আন্দোলন যারা আজকে আমরা সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি, এটা একদিকে আমাদের আনন্দের, আর একদিকে দায়িত্বের। আনন্দের হচ্ছে আমরা এই পরিবেশে ভালো দাওয়াতি করার সুযোগ আমরা পাচ্ছি। আর দায়িত্ব হচ্ছে আমাদের শহীদের ভাইদের যে জীবন দেওয়াটা। আমাদের আল্লামা সাঈদীর শাহাদাত মানে যখন তার ফাঁসির রায় হলো, মানুষ যেভাবে সেখানে জীবন দিয়েছেন, আন্দোলনে বহু ভাইয়েরা চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, এবং অসংখ্য ভাইয়েরা সংগঠনের সিদ্ধান্ত পালন করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আমরা মনে করি আজকের এই বাংলাদেশ আমাদের শেষ শহীদ ভাইদের ত্যাগের বাংলাদেশ। সুতরাং এটা আমাদের সবারই জবাবদিহিতা যে আমরা এত শহীদের রক্তের উপর দিয়ে যে বাংলাদেশটি পরিবর্তন হয়েছে, যাতে সেই পরিবর্তনের সুফলটা আমরা সবাই মিলে ভোগ করতে পারি, দেশের মানুষ ভোগ করতে পারে, সেটাই ইতিহাসের পাঠ থেকে আমাদের দায়, এবং সেটাকে আমরা গ্রহণ করার জন্য চেষ্টা করব। আতিক ভাই, মানে ইসলামী ছাত্র শিবির প্রবাবলি বাংলাদেশের জন্ম হলো 1977 সালের দিকে, এবং সেখান থেকে এখন 2026 পর্যন্ত প্রবাবলি সবচেয়ে ভালো সময় পার করছে। যদি আসলে ইন টার্মস অফ নাম্বারও বলি, বাংলাদেশের প্রধান 4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ভূমিধস বিজয় হয়েছে ছাত্র শিবিরের। এই জিনিসটা আপনাদেরকে নিশ্চয়ই অনেক বেশি কনফিডেন্স দেয় জাতীয় নির্বাচনের জন্য। আমি আসলে প্রশ্নটাকে একটু এভাবে বলতে চাই যে এই নির্বাচনগুলোতে মেয়েদের একটা বিপুল আগ্রহের জায়গা ছিল, এবং ওনাদের ভোটে ইসলামী ছাত্র শিবিরের এই প্যানেলটা নির্বাচিত হয়েছে। জাতীয় নির্বাচনেও কি এই ধরনের সাপোর্ট ফ্রম উইমেন আপনারা কি আসলে এক্সপেক্ট করেন কিনা, বা আপনারা দেখেন কিনা? এটা আমরা দেখি। আমার যে সংসদীয় এলাকা ঢাকা 11 ছিল কিছুদিন আগ পর্যন্ত, আমরা সেখানে যতটুকু যাওয়ার সুযোগ আমরা পেয়েছি, ডাকসু, জাকসু, চাকসু এবং আমাদের রাকসু যে নির্বাচন হয়েছে, তার থেকেও বেশি পরিমাণ আমাদের নারী বোনেরা তারা এবার দাঁড়িপাল্লার পক্ষেই তারা সমর্থনটা দিবেন। দেখুন, বাংলাদেশে এক সময়ে 2টা প্রতীকে নারীরা বেশি ভোট দিত, ধানের শীষ এবং নৌকা, যেটা আমরা দেখেছি। কিন্তু এইবারের 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে এসে এখন তার নৌকা নেই, এবং যে নারীরা বিগত সময়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতেন, তারাই এবার কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন। এটার মূল কারণ হচ্ছে বিগত 15 বছরে আসলে মানুষ অনেক জুলুমের মধ্যে ছিল। এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই যাদের উপরে জুলুম নেমে আসেনি। মানুষ এটা পরিবর্তন চাচ্ছে, এবং যে ন্যারেটিভটা দাঁড় করানো হয়েছিল জামাত ইসলামের বিরুদ্ধে, ছাত্র শিবিরের বিরুদ্ধে, আমরা নারী বান্ধব না। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে যেখানে আমরা প্যানেল দিয়েছি, এই প্যানেলে আমরা সকল শ্রেণীর, যেমন আমরা ছাত্রদেরকে ধারণ করেছি, আবার আমরা হিজাবি নন হিজাবিও কিন্তু মেয়েদেরকে সেখানে আমরা আমাদের ইলেকশন করেছেন। এর মধ্যে দিয়ে একটা মেসেজ ক্লিয়ার হয়েছে যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, যেই ব্যাপারে আমাদেরকে বলা হয় যে আমরা ক্ষমতা আসলে নারীরা সব কর্মহীন হয়ে পড়বেন, সবাইকে আমরা জোর করে বোরকা পরতে বাধ্য করব, এই ধারণাটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এবং মানুষ এখন, নারীরা এখন বলা শুরু করেছেন যে না, আমরা
জামাত ইসলামের পক্ষে আছি। আমি যদি পরিবর্তন না হই, জামাত আমাকে জোর করে পরিবর্তন করাবে না। আমরা বলছি যে আমরা যদি আপনি নিজের ভিতরে পরিবর্তন না আনেন, জোর করে আমরা আপনাকে একটা ড্রেসে আবদ্ধ করে রাখবো, এটা ইসলামেরও কিন্তু নীতি সাপোর্ট করে না। তো সামগ্রিকভাবেই বাংলাদেশের নারীদের মধ্যে একটা ইসলামী সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং তারা এটি বুঝতে শিখেছে যে আমি যদি কাউকে এখন ভোট দেই, যদি আমার যদি ভোটে কেউ ইলেক্টেড হয়ে কোনো খারাপ কাজ করেন, অন্যায় কাজ করেন, তাহলে তার দায় এবার আমার উপরও আসবে। আমাদের নারী সমাজের মধ্যে এখন এই জায়গাটা আমরা দেখলাম খুব পরিবর্তন, যে আমি আমার ভোটে কাউকে খারাপ কাজ করতে দেব না। আমি এমন জনপ্রতিনিধি দেখতে চাই না যিনি নির্বাচিত হয়ে লুটপাট করবেন, দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন। এই জায়গা থেকে তারা বেছে নিয়েছে না, যদি জামাত ইসলামী থেকে কেউ ইলেকশন করেন কিন্তু তাদের রেকর্ডটা ভালো, তারা দুর্নীতি করেন না, খারাপ কাজ করেন না, কিংবা তারা জুলুম করেন না। তার জন্য আমাদের মনে হচ্ছে এবার দেশের নারী সমাজ শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশেই উল্লেখযোগ্য সংখ্যক নারীরা এবার তারা জামাত ইসলামীর পক্ষে মতামত দেবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ এই ন্যারেটিভটা আমরা ভাঙতে পেরেছি এবং আমাদের সময় ব্যবহারের দীর্ঘ সময় যে একটা নেতিবাচক আলোচনা, ইতিমধ্যে সেগুলোকে আমরা যৌক্তিকভাবে খণ্ডন করতে সক্ষম হয়েছে বলেই এই সম্ভাবনা জায়গাটা আমাদের উন্মোচিত হয়েছে। আতিক ভাই, মেয়েদের মধ্যে দুটো কনসার্ন ছিল। একটা সিকিউরিটি কনসার্ন, যেটাতে আপনারা জামাত ইসলামী একটা বা ছাত্র শিবির একটা এজ পান, যে জামাত ইসলামের কাছ থেকে আমার বা জামাত ছাত্র শিবিরের একটা নেতার কাছ থেকে আমি কোনো সিকিউরিটি থ্রেট ফিল করি না। এইটা একটা পজিটিভ ব্যাপার। আপনি যেটা বলছিলেন যে বোরখা, আমার কাছে মনে হয়েছে যে যদিও আপনি ঢাকা শহরের একদম ক্রিম অফ দ্য ক্রিম লোকেশনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে যে মধ্যবিত্ত যেই সমাজটা নগর কেন্দ্রিক আছে, তাদের মধ্যে এখনও কিছু ধারণা আছে যে জামাত ইসলামী যদি আসে তাহলে আমাদের মেয়েদেরকে, মায়েদেরকে, বউদেরকে জোর করে বোরখা পরানো হবে। এই ধরনের একটা মাইন্ডসেট কিন্তু এখনও মানুষের মধ্যে আছে। নিশ্চয়ই আপনারা এটা নিয়ে কাজ করছেন। যদি আমরা কাজ করছি, আশা করি এটি কেটে যাবে, এটি কেটে যাবে। মানুষ এখন জামাত ইসলামীকে জানার সুযোগ পাচ্ছেন, কাছ থেকে জামাতকে দেখছেন, জামাতের নেতৃবৃন্দকে দেখার সুযোগ পাচ্ছেন এবং জামাতের নারী কর্মীরা তারা দেখার সুযোগ পাচ্ছেন। সব মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে আমরা যে সময়টা পেয়েছি এখন, এই ধারণায় আস্তে আস্তে আমরা ওভারকাম করতে পারবো এবং জামাতের কাছে যে নারীরা সবচেয়ে বেশি সিকিউর থাকবেন এবং ইসলাম যে নারীদের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, এটাও ইতিমধ্যে নারী সমাজ বুঝতে সক্ষম হয়েছেন। আতিক ভাই, নারীদের বিষয়ে এইটাই বোধহয় আমার শেষ প্রশ্ন। আমি একটু অন্যদিকে চলে যাব। একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আপনারা বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাদের প্যানেলে যেভাবে ইনক্লুসিভ একটা প্যানেল দিয়েছেন, আপনি বলছিলেন যে নারীরা ছিলেন, হিজাবি, নন হিজাবি তারাও ছিলেন। কেন্দ্রীয় নির্বাচনে, জাতীয় নির্বাচনে সেটা রিফ্লেকশন কিন্তু খুব একটা দেখি নাই। এটার পেছনে কি নারী নেতৃত্ব তৈরি হয় নাই, নাকি আসলে কি লিমিটেশন ছিল? দেখুন, জামাত ইসলামীতে নারী নেতৃত্ব আছে এবং জামাত ইসলামী যে পরিমাণ পুরুষ জামাতে সক্রিয় আছেন, কাছাকাছি পরিমাণ, কোথাও কোথাও বেশি নারী আমাদের কর্মী নেত্রীরা আছেন। দেখুন, আমাদের বাংলাদেশটা, আমরা ভৌগোলিকভাবে এমন অবস্থান আমরা আছি, অনেকগুলো শরিয়া দিকগুলোকে আমাদেরকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়। দেখুন, এবার প্রথমবারের মধ্যে জামাত ইসলামী কি করলো, অমুসলিম প্রার্থী দিয়েছে। জি, এটি কখনো হয়, এটা একটা পরিবর্তন। আমরা সবাইকে ধারণ করতে শিখেছি। নারীদের ইলেকশন নিয়ে জামাতে আলোচনা আছে এবং এখন পর্যন্ত আমাদের যারা নীতি নির্ধারণী বডিতে আছেন কিংবা আলেম ওলামাদের সাথে যাদের পরামর্শগুলো আমরা নিয়ে থাকি, এবার হয়তো আমরা ডিসিশনটা নিই নাই, কিন্তু টুডে অর টুমোরো হয়তো বাস্তবতাকে সামনে রেখেই দেশের সামগ্রিক রাজনৈতিক দিক বিবেচনা করতে একসময় সিদ্ধান্ত আসতেও পারে আমাদের। তা এবারের মতো এখনও আমরা সে সিদ্ধান্ত আসতে পারিনি। তবে এটা যে আমরা করবো তাও বলছি না, হয়তো ভবিষ্যতে সরাসরি নির্বাচনে জামাতের নারী প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন, তো সময় বলে দেবে আমাদের। এখন পর্যন্ত বিদ্যমান বাংলাদেশের বাস্তবতায় একদম পুরুষের মতো সরাসরি নারীরা অংশগ্রহণ করবেন, এটা এখন আমরা সিদ্ধান্তে আসতে পারিনি। আলোচনা আছে, দেখা যাক সামনে কতটুকু যায়। তবে বাংলাদেশের
যেহেতু আমরা নানাভাবেই বিভিন্ন দল আছেন, বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন আদর্শকে গ্রহণ করে কাজ করে, সবগুলোকে সমন্বয় করে জামাত ইসলামী চলতে চায়। আমরা নতুন করে কোনো বিতর্ক তৈরি হোক সেটা আমরা চাচ্ছি না। এই জন্য আমরা বাস্তবতাকে সময় আমরা দেখার চেষ্টা করছি। আশা করি একটা সময় এই ব্যাপারে জামাত ইসলামী তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করবেন। আরেকটা সমালোচনা আছে জামাতের, আপনি শরিয়া আইনের কথা বলছিলেন, যেমন খুব পপুলার একটা শরিয়া আইন হচ্ছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে। আহ, এই এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে কনসার্ন আছে যে শরিয়া আইন অনেক স্ট্রিক্ট, এবং জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে বা ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোট যদি ক্ষমতায় আসে, তাহলে এই শরিয়া ভিত্তিক আইনগুলো চাপিয়ে দেওয়া হবে এবং এটা সমাজের মধ্যে একটা ক্যাওস তৈরি করতে পারে। এই বিষয়ে কি একটু বলবেন? দেখুন, এটাও এক ধরনের ন্যারেটিভ। শরিয়া দিকটা কিন্তু অনেক বড় দিক। আমরা যে বিবাহ শাদী করি, এখানে আমরা শরিয়া পালন করে করি। জি। আমাদের যে মিরাজ, যেটি সম্পদ বন্টন, এটা তো শরিয়া ভিত্তিক আমরা করতেছি। জাকাতের বন্টন শরিয়াকে ফলো করে আমরা করছি। কিন্তু একটা জায়গাতে এসে যে আমরা ছোরের হাত কেটে দাও, দেখুন ইসলাম কিন্তু অযৌক্তিক কোনো কিছুকে সমর্থন করে না। রাষ্ট্র যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবেন, রাষ্ট্র যখন সবাইকে তার মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হবেন, এরপরও যদি কোনো ব্যক্তি অব্যাহত কাজটা করেন, আপনি রাষ্ট্র মানুষের খাদ্য দিতে পারেন না, সেখানে এসে অভাবের তাড়নায় কেউ যদি চুরি করে, তার হাত কাটে ইসলাম সমর্থন করে না। কিন্তু আপনার অভাব নাই, আপনার সম্পদও আছে, রাষ্ট্র আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু এরপরে যদি কাজটা করেন, সেখানে ইসলামের বিধানটা। কিন্তু চুরি করলো, রাষ্ট্রে কোনো দায় থাকবে না, সে চুরিটা কেন করলো, সেখানে রাষ্ট্রের কোনো ঘাটতি আছে কিনা, অথবা তার অধিকারের ক্ষেত্রে রাষ্ট্র সেখানে সঠিক ভূমিকা পালন করতে পেরেছেন কিনা, সেই জায়গায় বিচার বিশ্লেষণ না করে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এই ধরনের বিষয় ইসলাম আসলে সমর্থন করে না। এবং জামাত ইসলামীও আমরা মনে করি আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করতে চাই, মানুষ যেখানে অধিকার বঞ্চিত হবে না। দেখুন, রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষকে সুশাসন দেবেন, মানুষ নিরাপত্তা পাবে, অভিযোগ মানুষের থাকবে না, ইনসাফ সেখানে থাকবে, কল্যাণ সেখানে থাকবে। যদি রাষ্ট্র যদি তার দায়িত্ব পালন সঠিকভাবে না করেন, নাগরিকদের কোনো কোনো যদি তারা কোনো অন্যায় করে থাকেন, তার উপরে আপনি শরিয়া আইন চাপিয়ে দিবেন, এটা হতে পারে না। সুতরাং মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হবে, মানুষকে কাউন্সিলিং করতে হবে। একটা পর্যায়ে গিয়ে লাস্ট স্টেজ যখন সেখানে করা, তখন হয়তো সেটা প্রয়োগের সময় আসবে। কিন্তু ধরেই কোনো কিছু আইন, এটা সুযোগ ইসলামে নাই। এবং আল্লাহ রাসূলের সিরাতও তা কিন্তু আমাদেরকে সমর্থন করে না। মানুষকে আপনি যখন সব দিয়ে দিবেন, এরপরে আসে তার যদি সে অব্যাহত, তখন সেটা আমি করতে পারি। এর বাহিরে চুরি করলো আর রাষ্ট্র এসে তাকে হাত কেটে দিল, এই ধরনের নীতি ইসলাম কখনো সমর্থন করে না। আতিক ভাই, ধন্যবাদ। আমাকে একটা জিনিস একটু বলেন যে ইসলামী ছাত্র শিবির আপনাদের বৃহত্তর রাজনৈতিক যেই কলেবর বলি বা আপনাদের বল বলি, সেই জায়গাটায় আপনাদের একটা বড় শক্তি। 5 আগস্টের পরে এক্স শিবির বলে একটা টার্ম খুব বেশি পপুলার হয়েছে, এবং এই এক্স শিবিরদের মধ্যে সবাই জামাতে ইসলামীর সাথে একাত্মতা পোষণ করতে পারছেন না। তারা বিভিন্নভাবে সমালোচনা করছেন এবং বেশ লাউডলি করছেন। এইটা কি আপনারা আসলে এক ধরনের দায় হিসেবে দেখেন কিনা এই এক্স শিবির? এই দেখুন, আমরা দায় বলবো না। যারা আমরা ছাত্র শিবির করে এসেছি এবং শিবির আমাদেরকে যা শিখিয়েছে, আমরা বলি যে ছাত্র শিবির টাইমটা আমাদের ট্রেনিং সময়টা আমরা পার করেছি। আমাদের তখন দায়িত্ব হয়ে যায়, যে দায়িত্বটি আমি ছাত্র জীবনে পালন করলাম, যাতে করে বৃহত্তর পরিসরে সেই কাজটা করা যায়। অনেকে আছেন নানা কারণে তিনি এখানে এসে নিজেকে সম্পৃক্ত করতে পারেন না, অথবা তিনি আরও ভালো কোনো কাজের সুযোগ খোঁজেন। তা আমরা মনে করি আমাদের সংগঠনের যারা এখনো সক্রিয় হননি, তাদের সমালোচনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। দেখুন, আমরা ভুলভ্রান্তি করি, আমরা মনে করি যারা আছেন নানা সমালোচনা কিন্তু আমাদেরকে একটা পরিশুদ্ধ হওয়ার পথ বাতলে দেয়।
এবং যারা একসময় শিবির করেছেন, হয়তো কেউ সক্রিয় না, কিন্তু তারা কেউ কোনো শিবির বিরোধী কেউ নন। তারা ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, হলো তাদের থিঙ্কিংটা তারা ভিন্নভাবে করেন। আমরা মনে করি একটা দেশে একটা জনপদে নানাবিধ চিন্তার মানুষ থাকাটা খারাপ না, ভালো। এবং কেউ যখন তার জায়গা থেকে সংগঠনকে বিশ্লেষণ করেন, সেখানে আমরা বুঝি যে কোথায় কোথায় সেখানে আমাদের ঘাটতিটা আছে। এজন্য এক্স শিবিরও আমাদের সম্পদ। আমরা কোনো শিবিরকে এক্স বলে তাকে আমরা অন্যের গড়ে আমরা ফেলে দিতে চাই না। আমাদের সকল শিবিরে আমাদের আপন, এবং শিবিরের মধ্যে বন্ডিংটা অন্যতম। সুতরাং কেউ আজকে সক্রিয় আছেন, কেউ আগামীকাল সক্রিয় হবেন, এটা নিয়ে আমরা চলতে চাই। আমরা কাউকে দূরে ঠেলে দিতে চাই না। এবং যারা একসময় শহীদি কাফেলা করে গিয়েছেন, আমরা মনে করি তারা যেখানে থাকুন না কেন, এই কাফেলার অবদান কেউ কখনো অস্বীকার করতে পারেন না। আমি সবসময় বলি যে ছাত্র শিবিকের আমরা যা দিয়েছি, আমরা নিয়েছি বেশি। তো এই দায় আমাদের সবাই থাকতে হবে যে আমি যদি ছাত্র শিবির না করতাম আমি কি হতে পারতাম। আজকে আমাদের অবস্থান, আমাদের নৈতিকতা, আমাদের বোঝার শক্তি, চিন্তা শক্তি, এই সব কিছু তো ছাত্র শিবির আমাদেরকে শিখিয়েছে। সুতরাং যেই শিবির আমার যৌবনকাল, আমার তরুণ বয়সটাকে তৈরি করেছে, যে শিবির আমাকে নৈতিক পরিশুদ্ধ জীবনযাপন করার জন্য দীর্ঘ সময় কাজ করেছে, আমরা কেউ এক শিবির আমরা অকৃতজ্ঞ হতে পারি না। আমরা মনে করি শিবিরের প্রতি আমাদের সবাই দায় থাকবে, এবং যারা এক্স শিবির আছেন, নানা প্ল্যাটফর্মে কাজ করেন, তারাও আমাদের সবাই সংগঠনের আমরা সহযাত্রী মনে করি। কাউকে আমরা দূরে ঠেলে আলাদা করতে আমরা চাই না। তবে আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকে যাতে করে কোনো ভাই যিনি একবার দিনের দাওয়াত পেয়েছেন, তারা তিনি ভিন্ন কোনো পথে গিয়ে বিভ্রান্ত না হতে পারেন, সেজন্য আমরা আমাদের আরও চেষ্টা আমাদের করতে হবে। তো এই জায়গা থেকে আরও ভূমিকা রাখতে পারলে হয়তো এই ধরনের নেতিবাচক কোনো পরিস্থিতির মুখোমুখি নাও হওয়া লাগতে পারে। আদিব ভাই, আপনি আসবেন এটা আমি জানিয়েছিলাম আমার ফেসবুক পেজে, এবং সেখানে বেশ কিছু মানুষজন আপনাকে প্রশ্ন করেছেন। আমি দু একটা প্রশ্ন আসলে ওখান থেকে নিতে চাই। একটা প্রশ্ন বোধহয় আপনি অলরেডি অ্যাড্রেস করেছেন, যে ইনফ্যাক্ট এটা নিয়ে চাইলে আরেকটু কিছু বলতে পারেন, যে ছোটবেলায় আমরা জামাত শিবির হিসেবে যেই মানুষজনকে চিনতাম, এখন এসে দেখছি ওনাদের অনেকের মধ্যে ওনারা বদলে গেছে। এই বিষয়টা কি আপনি একটু... দেখুন, আমরা মানুষের সংগঠন করি, মানুষের, এবং ছাত্র শিবির মানুষ একজন ছাত্রকে ভালো মানুষ করার চেষ্টা আমরা করে থাকি। কিন্তু একজন মানুষ তো সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকেন না। বিশেষ করে যখন বৃহৎ পরিসরে আসেন, তখন অনেক মানুষই তিনি সংগঠনের গণ্ডির বাহিরে থাকেন, এবং যাদেরকে আমরা দেখি ছাত্র জীবনে খুব সক্রিয় ছিলেন, আবার বৃহত্তর আন্দোলনও সক্রিয় থাকেন। এখানে অভিযোগটা কম আসে। অভিযোগটা হলো যখন একজন ভাই ছাত্র জীবনে খুব ভালো সক্রিয় থাকেন, তার অনেক ত্যাগ থাকে, যখন তিনি বৃহত্তর আন্দোলনে এসে সক্রিয় না হন, তখন সেখানে বক্তব্যটা আসে। তবে আমরা যেটা বলি, যারা আমরা ইসলামী আন্দোলন একবার করে আসছি, কিংবা যারা আমরা শিবির করেছি, আমি বৃহত্তর আন্দোলনে যাই করি না কেন, আমি কিন্তু আমার পরিচয় কখনো গোপন করতে পারবো না। মানুষ আমাকে মনে করবে যে আমি শিবির, আমি সব কিছু। সুতরাং সেই জায়গাতে যারা আমরা আছি, আমি হই কিংবা অন্য কোনো দিনই ভাই হন, আমাদের সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে দেখতে চায়, নিট অ্যান্ড ক্লিন, আমি পরিচ্ছন্ন মানুষ, আমার লেনদেন ঠিক থাকবে, আমার মুআমালাটা ঠিক থাকবে, এবং আমার কথা কাজে কোনো গড়মিল থাকবে না, এবং আমি সংগঠনকে ওন করব। আশা করি যদি আমরা সেই কাজটা করি সবার জায়গা থেকে, এই ধরনের বক্তব্য আসবে না। আর আমরা কেউ এমন কাজ করব না যেই কাজ আমার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে। আশা করি যদি আমরা সবাই সতর্ক থাকি, এবং ছাত্র জীবনে আমার যে ট্রেনিং, আমার যে অনুভূতি, যদি সেটাকে আমরা লালন করে ধারণ করে চলতে পারি, হয়তো অনেক ভাই যে কষ্ট পাচ্ছেন, এই জায়গা থেকে আমরা কিছু ভাইদেরকে রক্ষা করতে পারবো,
এবং সবাই একটা পরিচ্ছন্ন মানসিকতায় তারা আমাদেরকে নিয়ে পোষণ করতে পারবেন, এতটুকু মনে করি আমি। আরেকটা প্রশ্ন একটু যদি অ্যাড্রেস করেন যে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী এরা সমালোচনা নিতে পারে না, এবং যদি কেউ আসলে সমালোচনা করে তাহলে সেখানে বিভিন্ন রকম আইডি থেকে গিয়ে তাদের এগেনস্টে কথা বলা হয় এবং বিভিন্ন ভাষায় কথা বলা হয় যেগুলো আসলে মার্জিত না। এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আপনাকে অনেকগুলো টকশোতেও হয়তো ফেস করতে হয়েছে, স্পেশালি বিএনপি নেতারা এই কথাগুলো বলেন, এই বিষয়ে কি একটু? দেখুন, আমরা সমালোচনাকে সহ্য করাটা ভালো। যেখানে কাজ হবে সেখানে সমালোচনা হবে, এবং যিনি সক্রিয় কাজ করেন তারই সমালোচনা বেশি দেখেন। এবং একটা দল যখন ভালো দিকে যাবেন তখন দলের সমালোচনা বাড়বে। আমি মনে করি কোনো সমালোচনাকেই নেতিবাচক দেখা সমীচীন নয়। এই সমালোচনা থেকে কিন্তু আমি খুঁজে পাবো আমার কোথায় কোথায় গ্যাপগুলো সেখানে আছে। তো যেটি আমাদের কমন বলা হয় যে আমরা বিভিন্ন আইডিতে ভিন্ন মতকে আমরা সহ্য না করতে পেরে আমরা সেখানে খারাপ মন্তব্য করি। দেখুন, সামাজিক যোগাযোগ মাধ্যম তো এটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। জামাত ইসলামীর আমির বলেছেন যে আমাদের কোনো জনশক্তি কোনোভাবেই ভিন্ন মতকে আপনারা কি করবেন না, সেখানে আপনি ভিন্নভাবে সেখানে সমালোচনা করবেন না। এখন যে আইডিগুলো নিয়ে কথা বলা হয় এগুলো তো আমরা চিনি না আসলে কারা। অনেক সময় অনেকে ফেক আইডি ব্যবহার করে লিখে থাকেন। আমরা মনে করি আমাদের যারা সংগঠনের সক্রিয় জনশক্তি আছেন তারা কেউ এই কাজটি করেন না। অনেকে আছেন ভিন্নভাবে ভিন্ন নামে এই কাজগুলো করে, এবং যেই শব্দগুলো তারা লেখে আমরা আসলে খুবই মানে আমরা এটাকে সমর্থন করতে পারি না। তা আমরা মনে করি মন্দের জবাবটা দিতে ভালো দিয়ে, মন্দের জবাব মন্দ দিয়ে দেওয়াটা কিন্তু সমীচীন নয়। ইসলামী আদর্শ এটা নয়। আমি মন্দকে দিব, আমি মোকাবেলা করব ভালো কথা দিয়ে, সেটা ইসলামের শিক্ষা। আমরা যারা এগুলো বলেন আমাদেরকে অভিযুক্ত করেন ঠিক, কিন্তু আমরা মনে করি আমার দলগতভাবে এগুলো কখন সমর্থন আমরা করি না। এখন যদি কেউ সংগঠন ব্যবহার কথা তো আমরা জানি না, এবং অনেকে শিবির বলেন শিবির এমন হতে পারে। আমরা দেখেছি অনেক সময় যে বিভিন্ন আমাদের বিরোধী ব্যক্তি তিনি তার আইডি লেখেন ছাত্র শিবির দিয়ে, তিনি শিবিরকে অথবা জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য তিনি কী করে থাকেন, তিনি এগুলো করে থাকেন। তো এটাকে আমরা সমর্থন করি না। এই জন্য আমরা বলি, অনেকেই বলেন এটি জামাত ইসলামী দলগতভাবে এটি কখনো আমরা সমর্থন করতে পারি না। যদি কেউ করে তার ব্যক্তির দায়, এবং সেই ব্যক্তিকে আপনার খুঁজে বের করুন কারা এটি করছে। কিন্তু ভিন্ন আইডিতে, নাম পরিচয়হীন আইডিতে সমালোচনা করবেন, কটু কথা বলবেন, তার দায় যাচাই বাছাই ব্যতীত জামাতের উপর চাপিয়ে দেওয়া হবে, এটাও কিন্তু ইনসাফ হতে পারে না। তো আশা করি যারা এই কাজগুলো আমরা করি, যাতে আমাদের কোনো কাজের দ্বারা সংগঠন ক্ষতিগ্রস্ত না হয়, আবার অন্যরা যারা আমাদের উপর দায় চাপাচ্ছেন তারাও একটু বুঝে শুনে দায় চাপাবেন। আসলে এই ব্যক্তিগুলো জামাত ইসলামী ছাত্র শিবিরের কিনা। শিবির কখনো আমরা সিদ্ধান্ত নিয়ে এই কাজ কাউকে করতে করি না। জাতীয় নির্বাচনে একটু ফিরে আতিক ভাই, যারা ফ্লোটিং ভোটার আছেন, যারা এখনো সিদ্ধান্ত নেন নাই যে দাঁড়িপাল্লায় যাব নাকি ধানের শীষে, এই মানুষগুলোর জন্য একটু মৌলিকভাবে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে কি পার্থক্যগুলো দেখে উনি মনে করবেন যে আসলে ওনার সিদ্ধান্তটা নেওয়া উচিত? দেখুন, আমাদের দেশের জনগণ এখন ছাত্র বলেন, ছাত্রী বলেন, যুবক, যেই শ্রেণী পেশার মানুষ সবাই এখন একটা নতুন বাংলাদেশ দেখতে চায়, এবং পুরনো রাজনৈতিক বন্দোবস্তকে মানুষ এখন আর পছন্দ করছেন না। তো যেই দল এই যা কাজগুলো করতে পারবেন, বিশেষ করে যুবকদের নিয়ে আপনার কর্মসূচি কী হবে, কিংবা 54 বছরে যে গ্যাপগুলো আমরা করেছি দেশের ক্ষেত্রে, এখান থেকে আপনি কি কর্মপরিকল্পনা গ্রহণ করবেন, যদি এগুলোকে দৃশ্যমান উপস্থাপন করা যায় মানুষের সামনে, এবং যেই দল করার সুযোগ পাবেন তারাই কিন্তু সে ভোটগুলো পাবেন। তো আমাদের কাছে মনে হচ্ছে আমাদের দেশের যারা ছাত্র এবং যুব সমাজ আছেন তারা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন দেখতে চান। তারা হানাহানি চাচ্ছেন না, কিংবা রাজনৈতিক যেই পরিবেশটা আমরা যেটাকে সহনশীলতা বলে না, তারা সেটা চাচ্ছেন না। এবং তারা মনে করেন
যেই দল কিংবা যে গোষ্ঠী যারা উদ্যোগ নিয়ে একটা নতুন বাংলাদেশকে তারা গড়তে পারবেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এবং রাজনৈতিক নেতাদের জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে এবং যারা রাজনীতিকে ব্যবহার করে বিত্ত বৈভবের মালিক হবেন না, এই ধরনের মানুষকে এবার জনগণ বাছাই করে নেবেন। দেখুন আমাদের দেশের রাজনীতিটা কেমন, যদি কেউ একবার এমপি হয়ে যান কোনো পরিবার থেকে, তার ১৪ গোষ্ঠী কি হয়, ধনী হয়ে যায়। কোটিপতি হয়ে যায়। জি। এই যে একটা অবস্থান, এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং জামাত ইসলামী সেই জায়গাতে মূলত আমরা কথা বলেছি যে জামাতের যারা এমপি হবেন তারা কেউ সরকারি সুবিধা নেবেন না, কেউ গাড়ি নেবেন না, কেউ সরকারি প্লট নেবেন না এবং যেই বরাদ্দগুলো একজন এমপি পান সরকারের জায়গা থেকে, সেটাও কোনো এমপির ব্যক্তিগত কোনো কি হবে না, সম্পদ হবে না। এগুলোকে আমরা জবাবদিহিতার আওতায় আমরা নিয়ে আসব। এই জায়গা থেকে মনে করি যে যদি স্বচ্ছতা আমরা অবলম্বন করতে পারি এবং আমরা আশাবাদী করে তুলতে পারি যে না, হ্যাঁ তুমি বাংলাদেশ চাও, আমরা সেখানে আছি, তুমি আর আমি, তুমি একজন ভোটার, আমি একজন এমপি, আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, এই বাংলাদেশের রাজধানী দলীয়করণ থাকবে না। যেটা আমরা দেখি বাংলাদেশে যে একটা দল যিনি এমপি হন কোনো একটা আসন থেকে, হলে তিনি 20% ভোট পান, কিন্তু পুরো এলাকার তার সাম্রাজ্য হয়ে যায়। যদি এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি যে আমি এমপি 20%, কিন্তু বাকি 80% মানুষও কিন্তু আমার অধীনে থাকবে, তারা সুযোগ সুবিধা পাবে। আশা করি এই পজিটিভ দিকগুলো উপস্থাপন করতে পারলে, আর যদি নির্বাচনী ইশতেহারটি সবাই একদম খুব ভালো করে ছাত্র ছাত্রী যুবক এবং যদি সেগুলোকে সুনির্দিষ্ট করে ইশতেহারটা প্রণয়ন করতে হবে, যেই দলই করেন, আশা করি তারাই ফ্লোটিং ভোটগুলো তারা সেখানে পাবেন। এগুলো ওঠানামা করবে, যাদের রাজনৈতিক কৌশল ভালো হবে তারা সেগুলো কি করবেন, বেশি পাবেন। আর যারা এই জায়গায় গ্যাপ করবেন তারা সেখানে কি এই ফ্লোটিং ভোট তাদের পক্ষে সেখানে পাবেন না। আতিক ভাই, আপনি খুব সুন্দর করে গুছিয়ে দিলেন। আমার বিশ্বাস সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ইনফ্লুয়েন্স কাজ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর, স্পেসিফিক্যালি বললে ভারতের, এবং এটা থেকে আমরা বহু বছর বের হয়ে আসতে পারিনি। এটা একটা অন্যতম ডিসাইডিং ফ্যাক্টর যে ইন্ডিয়া কাকে এই দেশে সরকারে চায়। যদিও আমার কাছে অবাক লাগে যে আরেকটা দেশ কিভাবে আমার দেশের সিদ্ধান্তগুলো আসলে ইনফ্লুয়েন্স করার সাহস করে বা চিন্তা করে। রিসেন্টলি খালেদা জিয়ার মৃত্যুর এই ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি আসলেন বাংলাদেশে এবং জামাত ইসলামের আমিরের সাথে একটা বৈঠক করলেন এবং এটাকে গোপন রাখার চেষ্টা করা হলো। জামাত ইসলামের আমির তিনি একটা ব্যাখ্যা দিলেন। বাংলাদেশে যদি ইসলামী দল ক্ষমতায় আসে, এই বিষয়টা অন্তত ইন্ডিয়ার সিভিল সোসাইটি যতটুকু পত্রিকায় আসছে যে ওনারা পছন্দ করছেন না ইসলামিক দলগুলো বাংলাদেশে ক্ষমতায় আসে, ওনারা এটা পাবলিকই বলছেন। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতে পারে, ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে আসলে বাংলাদেশের রিলেশনশিপটা ভারতের সাথে কিরকম হবে? এখন প্রথম কথা হচ্ছে যে আমরা বাংলাদেশটা আমাদের মূল অগ্রাধিকার, আমাদের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আমরা কোনো সম্পর্ক দেখতে চাই না। বিগত সময় আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষের স্বার্থের বিপরীতে আমাদের পাশের দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী যারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে আমরা বাদ দিয়ে কিছু করতে চাই না এবং প্রতিবেশী কখনো বদলানো যায় না। কিন্তু আমরা তাদের সাথে সম্পর্ককে কাট আপ করার পক্ষপাতী নই। কিন্তু আমরা মনে করি আমাদের দেশের মানুষের স্বার্থে যে কাজগুলো আমাদের করা দরকার সেগুলো আমাদের থাকবে, কিন্তু দেশের মানুষের স্বার্থকে বাদ দিয়ে আমার ক্ষমতাকে টেকসই করার জন্য আমি ভিন্ন কোনো কূটনৈতিক নীতি অবলম্বন করা, এটা জামাত কখনো করবে না। আমরা ভারতকেও বলি যে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে আপনার হস্তক্ষেপ করেছেন, কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ করেছেন। বিশেষ করে বিগত সময়ে যারা
বাংলাদেশে ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের মানুষ মনে করে তাদেরকে অবৈধ ক্ষমতা গ্রহণের পেছনে তারাই ভূমিকা রেখেছেন। একটা ইলেকশন হয়ে যাচ্ছে রাতের বেলায়, একটা ডামি ইলেকশন হয়ে গিয়েছিল, আবার কোথাও কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেখলাম সবার আগে তারা সেখানে ওয়েলকাম জানিয়েছে। এই যে একটি নীতি তাদের, একটা দেশের জনগণ কাদেরকে চাচ্ছেন, একটা ইলেকশনটা সুষ্ঠু হোক, মানুষ তার সত্যিকার জনপ্রতিনিধি পাক, এই জায়গাটাতে তাদের হস্তক্ষেপের কারণেই কিন্তু আজকে 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি সোচ্চার হচ্ছে তাদের বিরুদ্ধে। আমাদের শরীফ ওসমান হাদি জীবন দিয়ে চলে গেলেন আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে। আমরা মনে করি ইসলামপন্থীরা আমরা কখনো কোনো দেশের শত্রু নই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই, তবে আমরা দেশের স্বার্থ, মানুষের স্বার্থকে সবার আগে, এবং আমরা আমাদের সব কিছু বিলিয়ে দিয়ে সেই সম্পর্ক দেখতে চাই না। দেখুন, বাংলাদেশে 54 বছরে অনেক ধরনের আমাদের চুক্তি হয়েছে, এখন পর্যন্ত আমাদের পাশের দেশে যে বন্ধুত্বসুলভ প্রতিবেশীর আচরণ তা কিন্তু আমরা কখনো পাইনি। তো জামাত ইসলামী আমরা মনে করি সকল দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে, এবং সেই সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। অন্যায্য, অযৌক্তিক কিংবা দেশের মানুষের স্বার্থের পরিপন্থী কোনো কিছু আমরা করতে চাই না। দেশের মানুষের স্বার্থকে ঠিক রেখেই আমরা মনে করি প্রতিবেশী সহ আরও বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়তে আমাদের কোনো আপত্তি নেই। আর যেটা আপনি বলেছেন যে আমাদের আমিরে জামাত সাক্ষাৎ, তো উনি ব্যাখ্যা দিয়েছেন যে ওনারা বাসায় এসেছেন, আসতেই পারেন, কাউকে তো বাসা থেকে তাড়িয়ে দেওয়া যায় না। জি। এবং তিনি কথা বলেছেন এবং তিনি ওপেন করেছেন, তা আমি বৈঠকটা করেছি। এটিকে ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তা আমরা মনে করি এটি উনি তো ক্লিয়ার করে দিয়েছেন যে ওনারা না বলার পর আমি কি করেছি, জনক প্রকাশ করে দিয়েছি। এটি হওয়াটাই যৌক্তিক। কিন্তু আদিক ভাই খেয়াল করেছেন নিশ্চয়ই অনেকগুলো মিডিয়া কিন্তু ভিন্নভাবে এটাকে হেডলাইন করেছে। দেখুন, অনেকের চাচ্ছেন না, অনেকে মনে করেন যে জামাত ইসলামের সাথে কেন সম্পর্ক গড়ে উঠবে, এই জন্য মিডিয়া নেতিবাচক বলছেন। আর বাংলাদেশের মিডিয়া মাঝে মধ্যে আসলে এমন অবস্থান গ্রহণ করেন, জনগণ বিভ্রান্ত হয়ে যায়। একটা সত্য বক্তব্যকে নেতিবাচক নিয়ে হয়তো মিডিয়া কোনো একটা উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছেন যে একজন দেশপ্রেমিক নেতা, তার সাথে দেখা করতে অসুস্থ অবস্থায় তিনি তা গোপন নাগরিক করেছেন, তিনি এটাকে পজিটিভ না, ওদেরকে ভিন্নভাবে নিলেও মানুষ এটাকে করবে না, গ্রহণ করে নেবে না। এই জন্য মিডিয়াকে আসলে আমরা দেখেছি বিগত সময়ে যখন ফ্যাসিবাদী সরকার ছিল, এত তেল মর্দন করা হয়েছে, এটাও কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্র হওয়ার পিছনে দায়ী ছিল। তো আমরা বলবো মিডিয়া যারা আছেন, আপনারা সমাজকে প্রতিনিধিত্ব করেন, যাতে এমন কোনো ভূমিকা আমরা না যাই আবার সেই ভূমিকার দেশে বিভক্তি তৈরি হবে, কিংবা আবার সেই ভূমিকার কারণে দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদী দল কিংবা শক্তি তৈরি হতে পারে, এমন কোনো কাজে আমাদের কখনো মিডিয়াগুলো সহায়তা করা আমাদের উচিত নয়, এটা মনে করি আমি। থ্যাংক ইউ সো মাচ আতিক ভাই, অনেক সময় দিলেন, অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন, আমরা অনেক কিছু জানলাম। এবং ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা মনে করি আমরা সবাই দেশ গড়ার অংশীদার, আমরা সবাই দেশকে ভালোবাসি, আমরা যে মতে থাকি না কেন সবার আগে আমাদের দেশ, এবং আমাদের যার যা কিছু আছে মেধা যোগ্যতা সব আমাদের দেশের জন্যই বিনিয়োগ করা প্রয়োজন। আমাদের রাজনীতি হোক দেশের জন্য, আমাদের রাজনীতি হোক দেশের মানুষের স্বার্থকে সামনে রেখে, তাহলেই একটা নতুন বাংলাদেশ আমরা সেখানে দেখার সুযোগ পাবো। আমরা তরুণ যুব সমাজ আমরা সেরকম বাংলাদেশটাই দেখার জন্য আমরা অপেক্ষা করছি। আশা করি আমরা সবাই মিলে সেই কাজটা করার প্রতি আমরা গুরুত্ব দেব। আর আপনাকে ধন্যবাদ, আমাকে সুযোগ করে দিয়েছেন। আশা করি আবারও সামনে দেখা হবে, সুযোগ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।